শাড়ি মানেই আভিজাত্য, শাড়ি মানেই বাঙালিয়ানা, আর বাঙালির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে বহু বছর ধরে সুনাম কুড়িয়ে আসছে আদি ঢাকেশ্বরী। পুজোর আগে খাদ্য সামগ্রীর দাম নিয়ন্ত্রণে আনার জন্য সরকারকে আবেদন করলেন অধীর রঞ্জন চৌধুরী। পাশাপাশি এসআইআরে ব্যাপক সংখ্যক মানুষের নাম তালিকা থেকে বাদ যাওয়ায় সেই সমস্ত মানুষ ব্যাপক সমস্যার সম্মুখীন হচ্ছেন। তাদের জন্য আবারও সুপ্রিম কোর্টে যাবেন বলে সাংবাদিক বৈঠক থেকে জানালেন অধীর রঞ্জন চৌধুরী। পুজোতে ওসব ভাষণ না মেরে যাতে মানুষ সস্তায় চিনি পায়, সস্তা যাতে জিনিসপত্র কিনতে পারে, সস্তা যাতে বিদ্যুৎ খরচ করতে, তার ব্যবস্থা করা দরকার। পুজো সবাই ঘরে ঘরে করে। এখন পুজো আমি করি, তার জন্য আমার বাজারে দেখানোর কোনো দরকার নাই। পুজো সবাই করে। আমার নিজের একটা মন্দির আছে, কখনো কেউ জানেন ঢোল বাজায়। পুজো সবাই করে। পুজো করা মানে এমন না যে পুজোর কেউ পেটের নিয়ে নিয়েছে। মুশকিলটা যে বাংলায় এখন পুজো করার পেটের নিয়ে নিয়েছে। মমতা ব্যানার্জি আমাদের দুর্গা পুজো মানে মমতা ব্যানার্জি করবে, চোখ আঁকবে মমতা, নাক আঁকবে মমতা, এসব করার মধ্যে দিয়ে বাংলার যে সংস্কৃতি ছিল দুর্গা পুজোকে কেন্দ্র করে, সে শারদীয়ার উৎসবের যে মূল থিমটা সেটাই নষ্ট হয়ে গেছিল এবং এগুলো সমস্ত পলিটিক্যাল পুজোয় রূপান্তরিত হয়েছিল। আমরা এটা চাইবো না যে বাংলায় পুজোকে কেন্দ্র করে কোনো রকমভাবে মানুষের মধ্যে এই ভাবনা তৈরি হোক যে এটা আমার পুজো, এটা এই পার্টির পুজো, সেটা সেই পার্টির পুজো। পুজো কোনো পার্টি হতে পারে না, পুজো মানুষের। মন্দির মসজিদ পুজো ঈদ নিয়েই আমরা পশ্চিমবঙ্গের মানুষ বড় হয়েছি। দয়া করে আর এইসব নিয়ে রাজনীতি না করে মানুষের মূল সমস্যার কথা ভাবুন। কেন অন্নপূর্ণার ভাণ্ডার পাচ্ছে না ভাবুন, কেন রুটি রুজি পাচ্ছে না ভাবুন, কেন বাংলায় জিনিসপত্রের দাম বাড়ছে ভাবুন, কেন এসআইআরে মানুষের নাম বাদ যাচ্ছে সেগুলো ভাবুন। অনেক বেশি কাজ হবে এগুলোতে। এই পশ্চিমবঙ্গে মানুষের ভোটার লিস্টে নাম তোলার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় অযথা বিলম্ব হওয়ার কারণে লক্ষ লক্ষ মানুষের নাম সেখানে তোলা সম্ভব হচ্ছে না। কারণ ট্রাইব্যুনালের নামে এখানটায় প্রতিষ্ঠান তৈরি হলে তার কোনো পরিকাঠামো নেই। হাইকোর্টের জজরা বলছে যে এই ট্রাইব্যুনালে মানুষের নাম নির্ধারণ করবার, অর্থাৎ সে ভোটার লিস্টে থাকবে কি থাকবে না তা নির্ধারণ করতে গেলে 21 বছর সময় লাগবে। এটাতে গতি আনা দরকার, কারণ লক্ষ লক্ষ মানুষের নাম কিন্তু আজ বাদ চলে যাচ্ছে। এবং দুর্ভাগ্যের বিষয়, নির্বাচন কমিশন নিজে নাম বাদ দেওয়ার জন্য সব থেকে তৎপর হয়ে গেছে সরকারের কথাই। এরকম লক্ষ লক্ষ মানুষের নাম যদি বাদ চলে যায় তাহলে আগামী দিনে ভারতবর্ষের গণতন্ত্র ভুল উল্টিত হবে। গণতন্ত্রের মূল বিষয়টা হচ্ছে সেখানকার মানুষের ভোট অধিকার, সে ভোট দেওয়ার বিনিময়ে সে সেখানটাই তার সরকারের দেশের ভাগ্য নিয়ন্ত্রণ করে। এটার নামই গণতন্ত্র। সেটা থেকে যদি মানুষকে বঞ্চিত করা হয় তাহলে এই দেশ আর দেশ থাকবে না, গণতন্ত্র আর গণতন্ত্র থাকবে না। আমাদের দেশের এই দুরবস্থা তৈরি করার জন্য আজকে নির্বাচন কমিশনের বিরুদ্ধে আমাদের লড়াই, ভারত সরকারের বিরুদ্ধে লড়াই, যে ভারতবর্ষের মানুষের যে বৈধ ভোট দেওয়ার অধিকার সেটা কোনো মতে কেড়ে নিতে দেওয়া হবে না। তার জন্য সুপ্রিম কোর্ট গেছি, একবার না আবার যাব। সুপ্রিম কোর্টের কাছে তারা উত্তর দিতে পারছে না। আমরা প্রশ্ন করেছিলাম এর আগের দিন, যে আমাদের তরফ থেকে প্রশ্ন করা হয়েছিল যে কতজনের নাম উঠেছে, কতজনের নাম বাদ গেছে, কতজন আবেদন করেছে, সব তথ্য দাও। সেই তথ্য সুপ্রিম কোর্টে দিতে পারেনি। আমাদের আরেকটা এমপি, আমাদেরই ভাই ঈসা খানের একটা আরটিআই একটা দরখাস্ত করেছিল সরকারের কাছে, সেখানে তারা বলছে যে না, আরো 31 লক্ষ লোকের বিরুদ্ধে নাম কাটার ব্যবস্থা করা হচ্ছে হিসাবে তাই দাঁড়াচ্ছে। তাই স্বাভাবিকভাবে ব্যাপারটা খুব জটিল। আমরা সুপ্রিম কোর্টের কাছে আবার যাব, যে কটা ফয়সালা যে তার মধ্যে, তার মানেটা কি যাদের নাম বাদ গেছে তাদের বেশিরভাগই উপযুক্ত। অবশ্যই যাদের নাম বাদ গেছে তাদের নাম তো বৈধ বলেই 91% নামকে আবার তার মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। এটাই তো আমরা বলতে চাইছি। তার গতিটা বাড়াতে হবে। এবার তার গতি না বাড়িয়ে ভোট লিস্ট থেকে নাম কাটার জন্য দরখাস্ত করছে। আরে ভোটার লিস্ট থেকে নাম কাটার জন্য দরখাস্ত, তার আলাদা ব্যবস্থা আছে, সেটার পিপল রিপ্রেজেন্টেটিভ একটা আলাদা ব্যবস্থা আছে। তার জন্য নির্বাচন কমিশন তার কাছে ফর্মে দরখাস্ত করতে হয় মানুষকে। এবং নির্বাচন কমিশন উল্টে মানুষের নাম ভোটার লিস্টে কাটার জন্য দরখাস্ত করছে। বলো, যে রক্ষক সে ভক্ষ করছে।
আপনার নাম আমি উঠাবো, আপনার নাম ভুললে আরেকজনকে প্রতিবাদ করার অধিকার আছে। মনে করেন আপনি অবৈধভাবে ভোটার লিস্টে নাম তুলেছেন, বিনার অধিকার আছে তার বিরুদ্ধে প্রতিবাদ করা। তার জন্য 6, 7, 8 এক একটা ফর্মের এক একটা ব্যাখ্যা আছে। সেখানে না গিয়ে নির্বাচন কমিশন সরকারের কথাই নাম বাদ দেওয়ার দরখাস্ত করছে। তার মানেটা কি? যে রক্ষক সে ভক্ষ করছে, গণতন্ত্রের একবারে গোষ্ঠী ষষ্ঠী পুজো করার ব্যবস্থা হচ্ছে। গায়ে জিজ্ঞাসা করা যায়, এগুলো ঐচ্ছিক ব্যাপার। কে সংস্কৃতি পড়বে, কে চীনা ভাষা পড়বে, এগুলো ঐচ্ছিক ব্যাপার না। কে হিন্দি পড়বে, কে ইংরেজি পড়বে। যারা সংস্কৃতি ভাষার কথা বলছে না, আমি তাদের নামগুলো জানতে চাইছি। পাশাপাশি তাদের ছেলেমেয়েরা কোথায় পড়ে সেটা একটু জানতে চাইছি। যারা মানুষকে বলছে সংস্কৃত পড়ো, সংস্কৃত দিবস মানেটা কি? সংস্কৃত দিবস মানে তোমার সংস্কৃত শেখো, এটা তো বলা হবে। সেই জন্য বলছি কথাটা। এ তো ছিল না এখানটা সংস্কৃত দিবস বলে আলাদা কোনো দিবস। সংস্কৃতির জন্য দিবস থাকতে পারে, সংস্কৃত ভাষার জন্য দিবস কেন? সেই জন্য বললাম কথা, যারা সংস্কৃত দিবস করতে চাইছে, সংস্কৃত ভাষার প্রচার করতে চাইছে, ভাষা সবই ভালো ভাষা। সংস্কৃত আমাদের দেশের এটা একটা পুরনো ভাষা, সব জানলে কোনো ক্ষতি নেই, কিন্তু সংস্কৃত ভাষা আমাকে শিখতে হবে, নাহলে উপায় নেই, এটা ঠিক হবে না। কিন্তু এগুলো আমাদের ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের মধ্যে পড়ে। সংস্কৃত, তামিল, এগুলো আমাদের ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ ভারতবর্ষের। সেগুলো হারাবে কেন? আমরা চাই, কিন্তু সেটা পড়ার মধ্যে দিয়ে ছাত্রছাত্রীদের আকর্ষণ করতে হবে। সংস্কৃত পড়লে তোমার কি লাভ হবে, তোমার কোথায় ইনসেন্টিভ হবে, সেটা ছাত্রছাত্রীদের বোঝানো দরকার। তা না করে আমি একটা সংস্কৃত দিবস পালন করার মধ্যে দিয়ে আসলে আমি হিন্দুত্ব পালনের যে বাজনা বাজাচ্ছি, আমি সেটার বিরোধিতা করি। কারণ যারা এইসব কথা বলছে না সংস্কৃত দিবস, তাদের ছেলেমেয়েরা কিন্তু ইংরেজি দিবস করে। তাদের ছেলেমেয়েরা কোথায় পড়ে খোঁজ নিয়ে নিন। আমি এটাই এই কারণে বললাম। শাড়ি মানেই আভিজাত্য, শাড়ি মানেই বাঙালিয়ানা। আর বাঙালির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে বহু বছর ধরে সুনাম কুড়িয়ে আসছে আদি ঢাকেশ্বরী। বহরমপুরের প্রতি ঘরে ঘরে নিজেদের নিখুঁত, শৌখিন এবং ইউনিক ডিজাইনের কালেকশন পৌঁছে দিচ্ছে আদি ঢাকেশ্বরী। আমাদের প্রতিটি শাড়িতে রয়েছে নতুনত্বের ছোঁয়া। বাঙালি নারীদের পছন্দের বিভিন্ন ঐতিহ্যপূর্ণ শাড়ি থেকে শুরু করে সারা ভারতের বিশেষ বিশেষ অঞ্চলে বিখ্যাত শাড়ি, সব রকম কালেকশন পাবেন আমাদের এই শোরুমে। তাই নতুন নতুন রূপে নিজেকে এবং নিজের প্রিয়জনদের সাজিয়ে তুলতে আজই আসুন আমাদের বহরমপুরের শোরুমে।